আমি নৌসাদ আলী। আমি নবম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করছি। তবে নবম শ্রেণীর হলেও পাঠ্য বিষয়টা হচ্ছে দশম শ্রেণীর। ইতিহাসের ধারণা প্রথম যে অধ্যায়, সে অধ্যায়ের আলোচনা। তো আমি গত ক্লাসে একটা কথা সম্ভবত মিস হয়েছিল বলতে, নিম্নবর্গীয় ইতিহাস চর্চার উল্লেখযোগ্য ঐতিহাসিক হচ্ছেন রণজিৎ গুহ। এই কথাটা তোমাদের বলার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য বললাম। তো যাক, খেলা এবং ইতিহাসের বৈচিত্র্য নিয়ে আলোচনা হয়েছিল। আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে খাদ্যাভ্যাসের ইতিহাস আর শিল্প চর্চার ইতিহাস। খাদ্যাভ্যাসের ইতিহাসে খাদ্য তালিকা, খাদ্য রীতি, খাদ্য পানীয় প্রস্তুত প্রণালী, খাদ্য নীতি, খাদ্য ভাব, খাদ্য বন্টন, খাদ্য পানীয়ের বাজার, বিক্রয় কেন্দ্র, খাদ্যাভ্যাসের অঞ্চলগত, জাতিগত, ধর্মগত পার্থক্য, তুলনায় ইত্যাদি খাদ্যাভ্যাস ইতিহাসের চর্চার বিষয়। তা আমরা একটু দেখা যাক মানব সভ্যতার ইতিহাস যেরকম ক্রমবিবর্তন হারে পরিবর্তন হচ্ছে, যুগে, অঞ্চলভেদে, ধর্মীয়, জাতিগত পার্থক্যের জন্যেও মানুষের খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। আমরা দেখছি পৌরাণিক যুগে বা প্রাচীনকালে, বিশেষ করে হিন্দু সমাজে নিরামিষ তারা ভোজী ছিলেন। নিরামিষ খাবারটা তাদের ধর্মীয় একটা তত্ত্ব ছিল, খাদ্য তালিকা ছিল। কিন্তু ধর্মীয় বেড়াজাল থেকে মানুষ খাদ্যের ক্ষেত্রে বিবর্তন নিয়ে এসেছে। তো যাক, সেটা থেকে দেখা গেল তুর্কিদের আগমন যখন ভারতবর্ষে ঘটল, তখন ভারতবর্ষের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে গেল। তারা আমিষভোজী, বিভিন্ন মাংসের যে ভ্যারাইটি তারা, এবং আমিষের ক্ষেত্রে মানুষের চাহিদা বাড়ল। মুঘলদের ক্ষেত্রেও তারা আমিষ ভোজনের ক্ষেত্রেও তাদের চাহিদা বেড়েছিল। সেক্ষেত্রে আমাদের দেশের খাদ্যের উপর তাদের যে রুচি, মুঘলদের যে রুচি, যে সংস্কৃতি, সেই সংস্কৃতির প্রভাব ভারতবর্ষে পড়েছিল। ভারতবর্ষের খাদ্যাভ্যাস বিবর্তনের ক্ষেত্রে মুঘল যুগ এবং ঔপনিবেশিক যুগের প্রভাব বেশি পড়েছে। ভারতের নানা ধর্ম, ভাষা, অঞ্চলভেদে পৃথক খাদ্যাভ্যাস লক্ষ্য করা গেছে। খাদ্য ইতিহাস চর্চা বিংশ শতাব্দীর শেষার্ধের বিষয় এবং বিষয় বহির্ভূত গবেষকদের কাছে আকর্ষণীয় হয়েছে। ঐতিহাসিক জেফ্রি পিচার দ্য অক্সফোর্ড হ্যান্ডবুক অফ ফুড হিস্ট্রিতে খাদ্যের ইতিহাস চর্চার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। তারপরে রাইটিং ফুড হিস্টোরি, এ গ্লোবাল পারস্পেক্টিভ, খাদ্য ইতিহাস চর্চার একটা গুরুত্বপূর্ণ সংযোজন। আর এগুলো যে রাইটার ক্যাফলিন আর পিটার স্কোলিয়ারস এর সম্পাদিত এই বইগুলো। তো যাক, ভারতীয় খাদ্যাভ্যাসের ইতিহাস একাধিক গ্রন্থ রচনা করা হয়েছে। তার জন্য মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল কেটি দুটা বিখ্যাত গ্রন্থ, ইন্ডিয়ান ফুড, একটা এ হিস্টোরিক্যাল কম্পানিয়ান, ইন্ডিয়ান ফুড এ হিস্টোরিক্যাল কম্পানিয়ান, এবং দ্য ফুড ইন্ডাস্ট্রিজ অফ ব্রিটিশ ইন্ডিয়া। এই দুটো বই
খুব গুরুত্বপূর্ণ বই। একথা প্রসঙ্গে তোমরা যে বইগুলো পড়বে, যে বইটা পড়বে অনেক আলোচনা আছে, তবে বিশেষ করে আজকে যদি দেখা যায় পৃথিবীর মধ্যে বিখ্যাত সবজিটার নাম যদি আলু হয়, তাহলে ভারতবর্ষের মানুষ কিন্তু প্রাচীনকাল থেকে কিন্তু আলুটা তারা খেত না, খেতেও জানতো না। আলুর যে ভ্যারাইটিস বিভিন্নভাবে আলু যে মানুষ খায়, সে আলুটা খেতে শিখিয়েছিল পর্তুগিজরা। সুতরাং ভারতবর্ষের প্রথম আলু খেতে যে আমরা শিখলাম ভারতীয়রা, সেটা পর্তুগিজদের কাছ থেকেই শিখলাম। আর পর্তুগিজদের আগমনের ফলে আমরা আলু খাওয়ার অভ্যেসটাই পরিণত হলাম, আমরা আলু খেতে শিখলাম। আলু আমাদের আজ সবার পরিবারে সবার মধ্যে আলু আছে, আলু আমরা খাই, সবজির মধ্যে আলু আমরা খাই। তো যাক, তাহলে ইতিহাসের বিভিন্ন যে উপাদানগুলি আছে, খাদ্যাভ্যাসের ক্ষেত্রে মানুষের জাতিগত ধর্মগত যে পার্থক্য লক্ষ্য করা গেছে, ওদের রুচি সময় সংস্কৃতির তথ্য আমরা এই খাদ্যাভ্যাসের মধ্য দিয়ে পেয়ে থাকি। ভারতবর্ষ বৈচিত্র্যপূর্ণ দেশ, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন খাবার খুব বিখ্যাত। আমরা যদি রসগোল্লার কথা বলি, তারপরে এক সময়ে রসগোল্লা তৈরি হয়েছিল, তারপরে স্পঞ্জ যে মিষ্টি তৈরি হলো, সেই স্পঞ্জ মিষ্টি নদিয়ার বিখ্যাত। সেই স্পঞ্জ মিষ্টি কে তৈরি করলো? রসগোল্লাকে প্রথম তৈরি করলো। এগুলো বাঙালির প্রিয় বিলাসিতা যে খাবার, সে খাবারগুলো কিভাবে উৎপন্ন হলো, কোন সময়ে এই খাবারগুলোর আগমন ঘটলো, এই ইতিহাস জানতে আমাদের সাহায্য করে খাদ্য চর্চার ইতিহাসে। সুতরাং মানুষ জীবনে, সমাজ রাষ্ট্রীয় ক্ষেত্রে খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এবার আমরা আলোচনা করতে যাব তোমরা শিল্প চর্চার ইতিহাস। শিল্প চর্চার ইতিহাসের ক্ষেত্রে প্রথমে আমরা যে আলোচনাটা করব, তার আগে শিল্প চর্চার ইতিহাসের মধ্যে কোন কোন বিষয়গুলো অঙ্গীভূত। সঙ্গীত আছে শিল্প চর্চার মধ্যে, নৃত্য আছে, নাটক আছে এবং চলচ্চিত্র আছে। তো আমরা আজকে দুটো বিষয় আলোচনা করব, একটা হচ্ছে সঙ্গীত আর একটা হচ্ছে নৃত্য। তারপরে পারলে নাটক এবং চলচ্চিত্রের কথা কিছুটা আলোচনা করব, তবে আমি সঙ্গীত, নৃত্য এবং নাটক নিয়েই কিছুটা আলোচনা করব। তোমরা একটু টেক্সট বইটা ভালো করে পড়বে, তাহলে বুঝতে পারবে। এবং সহায়িকা বই থেকে তোমরা এক্ষেত্রে 2 মার্কের কোয়েশ্চেনগুলো তোমরা একটু করে দেখে নিবে, এবং শর্ট কোয়েশ্চেন আমি একদিন তোমাদের লিখিয়ে দেবো, তোমরা সেটা লিখে নিবে, বা আমি একটা পেজে উল্লেখ করে আমি গ্রুপে দিয়ে দেব। মানব সমাজের কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি বিবর্তনের সঙ্গে সঙ্গে কলাশিল্প, দৃশ্য কলাশিল্প, সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্রের ভূমিকা অগ্রগতি বিশেষভাবে লক্ষ্য করা গেছে। শিল্পচর্চার উন্নতি, পরিবর্তন যে কোনো সমাজের উন্নতির লক্ষণ। শিল্পচর্চার মধ্য দিয়ে প্রকাশিত হয় সমাজের উন্নতি। সঙ্গীত, নৃত্য, নাটক প্রভৃতি শিল্প মাধ্যমগুলির ইতিহাসের চর্চা দীর্ঘদিন থেকে চলে আসছে। চলচ্চিত্রের ইতিহাস চর্চা পরে শুরু হলো। সময় দর্পণ হিসাবে চলচ্চিত্রের চর্চা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। যাই হোক, প্রতিটি মাধ্যমের বিবর্তন, সংস্কৃতির মিশ্রণ, পরীক্ষা নিরীক্ষা, সামাজিক প্রভাব শিল্পচর্চার ইতিহাসের বিষয় হয়ে উঠেছে। তো প্রথমে আমরা আলোচনা করতে যাব সঙ্গীত, যে গান আমরা গাই, যে গান আমরা শুনি, যে গান আমরা গুনগুন করে গাই। এই সঙ্গীত বা এই গান শিল্পটা কিভাবে এসছে? সুপ্রাচীনকালে যখন আদিম মানুষ যখন কথা বলতে পারতো না, ভাষায় তারা প্রকাশ করতে পারতো না, ইশারায় তারা চলতো,
তখনও দেখা গেছে আদিম মানুষ তার গুনগুন একটা আওয়াজ দিত। বিভিন্ন কাজের সময় বিভিন্ন সময়ে তারা গুনগুন করে যে আওয়াজটা দিত, সে আওয়াজটাই তাদের কাছে সঙ্গীত ছিল। আচ্ছা, প্রাচীন ভারতে ধ্রুপদী সঙ্গীত চর্চা ও রাগ রাগিনী চর্চার পীঠস্থান ছিল। তারপরে ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে সুলতানি মুঘল ঘরানা সঙ্গীত। সুলতানি যুগের আমির খসরু ছিলেন হিন্দুস্তানি সঙ্গীতের পথিকৃত, যার জন্য এই আমির খসরুকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? কাওয়ালি গানের জনক বা হিন্দুস্তানি সঙ্গীতের পথিকৃত বলা হয় এই আমির খসরুকে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা হচ্ছে যে কাওয়ালি গানের জনককে? আমির খসরু। এবার যদি বলা হয় হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? আমির খসরুকে। সঙ্গীতের নানা ধরন নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। বর্তমানে নতুন ধারারও সৃষ্টি হয়েছে। খেয়াল, গজল, ঠুংরি, টপ্পা, বাউল, ভজন, কীর্তন, শ্যামা সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, এখন অতুল প্রসাদের দ্বিজেন্দ্র সঙ্গীত ইত্যাদি। গানগুলো দুই ধরনের হয়ে গেছে, নাটকের গান এবং সিনেমার গান। সুতরাং ভারতীয় সঙ্গীতের শিল্পচর্চার বিশাল যে ভাণ্ডার, সেই ভাণ্ডারটাই হচ্ছে ভারত। অর্থাৎ সুতরাং ভারতীয় সঙ্গীতের ইতিহাস চর্চার ভাণ্ডার হচ্ছে খুবই বড়। কারণ ভারতবর্ষে বিভিন্ন সঙ্গীত নিয়ে শিল্প আলোচনা হয়, বিভিন্ন সঙ্গীত বিভিন্ন অঞ্চল ভেদে হয়। তো এই সঙ্গীতের মাধ্যমে আমরা সামাজিক, ঐতিহাসিক, শিল্প সাংস্কৃতিক, ধর্মীয় আচার আচরণ এই সম্বন্ধে জানতে সাহায্য করে। তো মানুষ সমাজের ক্রমবিবর্তন হারে পরিবর্তনে ধারাবাহিকতার পরিবর্তনের হারটা যদি ইতিহাস হয়, তাহলে মানুষই সঙ্গীত রচনা করে, মানুষ সঙ্গীত গায়, মানুষ সঙ্গীত নিয়ে আলোচনা করে, মানুষ সঙ্গীত তৈরি করে, মানুষ সঙ্গীত লেখে। তো সঙ্গীত যখন লেখা হয়, গান যখন লেখা হয়, গানেরও একটা বিষয়বস্তু থাকে। কোন বিষয়ের ওপরে? আমরা অনেক সময় ধর্মীয় গান পাই, গজল পাই। দেখো, যেরকম পাঞ্জাবের একটা খুব প্রিয় উট চালকরা যে গানটা গায়, সে গানটা হচ্ছে টপ্পা গান। তারপরে আমাদের ভজন যে সঙ্গীত, কীর্তন, ধর্মীয় সান্নিধ্য লাভের উদ্দেশ্যে হিন্দু সমাজে এই গানটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রিয়। এছাড়াও আমরা মালদাবাসী, এক্ষেত্রে তোমাদের বলে রাখি, মালদার যে প্রিয় বিখ্যাত যে গান, সেই গানটা হচ্ছে, এই সময় আমার ঠিক মনে আসছে না, যদি মনে আসে আমি কথা প্রসঙ্গে আলোচনায় আসব, আমি সেই গানটার কথা উল্লেখ করে দেব। সেই দলবদ্ধভাবে গানগুলো বিভিন্ন বিষয় নিয়ে লেখা হয়। একজন নানার অভিনয় করে, সহশিল্পীরা সাথ দেয়। তো আমি এই মুহূর্তে গানটার কথা মনে করতে পারছি না, নাম আছে, একটা সুন্দর নাম আছে। তো যাক, পরবর্তীতে মনে আসলেই, না হলে আমি ওটা উল্লেখ করে দেব। মালদা জেলার একটা বিখ্যাত গান, মালদা জেলার বিখ্যাত গান কি, এ ধরনের একটা ভালো কোয়েশ্চেন আছে। তো সেই গানটা আমি তোমাদের পরে উল্লেখ করে দেব, কি গান বা ওই গানটার কি নাম বলা হয়। তো তারপরে নৃত্যর ক্ষেত্রে ভারতের প্রাচীনকাল থেকে নৃত্যশৈলী প্রাক ঔপনিবেশিক পর্বে বজায় ছিল। ধ্রুপদী নৃত্যশৈলীটা মন্দিরে দেবদেবীকে
উপাসনা করার জন্য, উৎসর্গ করার জন্য এই ধরনের নৃত্যশৈলীর উদ্ভব হয়েছিল। ভালো কথা। এই নৃত্য উড়িষ্যার ভারতনাট্যম, উড়িষ্যার যে না নৃত্য সেটা হচ্ছে ভারতনাট্যম, মোহিনী নাট্যম। উড়িষ্যি ভারতনাট্যম, মোহিনী নাট্যম, কথাকলি, কথক, কুচিপুড়ি আর বিহু। আসামের যে নৃত্য সেটা বিহু। কথাকলি কেরলের দিকে, কথক, এই যে নামগুলো আছে তোমরা টেক্সটে দেখবে এই নামগুলো। এই কথক, কুচিপুড়ি বা কুচিপুড়ি, বিহু, এগুলো কোন অঞ্চলের বিখ্যাত নৃত্য। এই নৃত্যধারাগুলি জাতীয় সংস্কৃতির অঙ্গ। নৃত্য শৈলীগুলির উদ্ভব ও ব্যাখ্যা নিয়ে নতুনভাবে ইতিহাস চর্চা শুরু হয়েছে। ইতিহাস চর্চাকারীরা মত প্রকাশ করেছেন, নৃত্য ইতিহাস গবেষক উত্তরা আসা বার্লিওয়ালা পাশ্চাত্য ভাবধারা এবং ভারতীয় মূল্যবোধের পরিপ্রেক্ষিতে নৃত্যশৈলীর ব্যাখ্যা দিয়েছেন। লোকনৃত্যগুলি গবেষকদের আকৃষ্ট করেছে। এক্ষেত্রে মনে রাখতে হবে, ভারতীয় আধুনিক নৃত্যশৈলীর জনক কাকে বলা হয়? উদয় শঙ্করকে। এক একটা যেন রবীন্দ্রনাথের নৃত্যনাট্য সংযোজন হয়েছে। এক কথায় এক একটা অঞ্চলের, এক একটা রাজ্যের, এক একটা প্রভিন্সের, এক একটা দেশের নৃত্যশৈলী তার সংস্কৃতি, শিল্প সংস্কৃতির পরিচয় বহন করে। ছৌ নাচ আমরা যে পুরুলিয়াতে দেখি, মুখোশ পরা যে নৃত্যটা, সেটাকে বলা হয় ছৌ নাচ। এই ছৌ নাচটা আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে হয়। তো যাক, যেটা কথা হচ্ছে, ভারতীয় আধুনিক নৃত্যশৈলীর জনক কাকে বলা হয়? উদয় শঙ্করকে। তো রবীন্দ্রনাথ তবুও নৃত্যনাট্য নতুন সংযোজন করেছিলেন। রবীন্দ্রনাথের যে নৃত্য একটা শৈলী ছিল, সেটাও ইতিহাসে ঠাঁই পেয়েছে। এক একটা অঞ্চলের সাংস্কৃতিক জীবন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন এই নৃত্য শৈলীর মধ্যে পড়ে। বা নৃত্য শৈলীর, নৃত্য নিয়ে শিল্পচর্চা হলে বা নৃত্য শিল্পচর্চার মধ্য দিয়ে সেখানকার ইতিহাস আমরা জানতে পারি। সুতরাং সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক সব বিষয়ে যদি গুরুত্বপূর্ণ বিভিন্ন উপাদান হয়, তাহলে শিল্পচর্চার ক্ষেত্রে যখন শুরু হলো, নৃত্য শিল্পটাও ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান। তোমরা ভালোভাবে পড়ে নেবে। নাটক, কোনো নাটক লেখা হয় অভিনয় করার জন্য, বিভিন্ন চরিত্র দিয়ে নাটক লেখা হয়। এই নাটকগুলো যখন মঞ্চে অভিনয় করা হয়, তখন এটা সাধারণ মানুষের উপর, দর্শকের উপর, শ্রোতার উপর, সমাজের উপর, বিশাল জনগোষ্ঠীর উপর তার প্রভাবটা পড়ে। এখন দেখা গেল আমাদের ব্রিটিশরা আমাদের দেশে কি অত্যাচার করেছিল, সেই অত্যাচারের কাহিনীটা নাটকের মাধ্যমে লিখে যদি সেটা মঞ্চে জীবন্তভাবে একটা অভিনয় করে দেখানো হয়, তাহলে সেই কথাগুলো সবচেয়ে বেশি বেশি প্রভাব ফেলে মানুষের উপর, জনমানুষের উপর। সুতরাং নাটকগুলো তাহলে যদি মানুষকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে পারে, মানুষ নাটকের মাধ্যমে কোনটা অন্যায় কোনটা নেই এই বিচার বোধ যদি জাগ্রত হয় মানুষের মধ্যে, এবং দৃশ্যমান একটা কাহিনী দৃশ্যের মাধ্যমে একেবারে জীবন্তভাবে তারা যখন এগুলো তুলে ধরে, অভিনয় করে, তখন মানুষ বেশি বেশি প্রভাবিত হয়। এক্ষেত্রে আমরা দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক, নীল চাষিরা আমাদের দেশের মানুষের উপর কি অত্যাচার করেছিল, এই দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক মাইকেল মধুসূদন দত্ত এটার ইংরেজিতে অনুবাদ করেছিলেন। তৎকালীন সময়ে ব্রিটিশরা আমাদের কিভাবে জোর করে নীল চাষ করিয়ে নিত,
নীল চাষ করে আমাদের দেশীয় চাষিরা কিভাবে লোকসান বা ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিভাবে ব্রিটিশ বেনিয়ে এদেশে নীল চাষ করবে, নীল চাষ করে প্রচুর লাভ করে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কাঁচামাল হিসাবে নীলটাকে ব্যবহার করেছিল। অথচ ভারতীয়রা উৎপাদন করত, না করলে ভারতীয় চাষিদের উপর অত্যাচার চলত। এই নীলদর্পণ নাটকের মাধ্যমে আমরা সেটা জানতে পারি। সিরাজদৌল্লার ইতিহাস যদি জানতে হয় তাহলে গিরিশচন্দ্র ঘোষ রচিত সিরাজদৌল্লা নাটকটার লেখক গিরিশচন্দ্র ঘোষ। সিরাজদৌল্লার ইতিহাস আমরা ইতিহাসের পাতায় পড়ছি, যখন সেটা নাটক আকারে আমরা পেয়ে যাব বা দেখব, তখন আমরা বেশি বেশি করে তার জীবনী, সিরাজদৌল্লার ইতিহাসটা বেশি ভালো করে আমাদের বোধগম্য হবে। তাহলে ইতিহাসকে জানতে হলে, সত্যিকারের ইতিহাস যদি জানতে হয়, তাহলে নাটকটাও যে ইতিহাসের উপাদান, তাই সেই নাটকটাকে যদি আমরা অভিনয় করে মানুষের সামনে তুলে ধরতে পারি বা মানুষ সেটা যদি দেখতে পায়, তাহলে বেশি বেশি মানুষ তৎকালীন সময়ের ইতিহাস সম্বন্ধে জানতে পারে। এক্ষেত্রে কয়েকটা নাটকের কথা বলি। 1930 খ্রিস্টাব্দের পর থেকে নাট্য সাহিত্যের ক্ষেত্রে আধুনিক ইতিহাসের চর্চা শুরু হয়েছিল এই নাটককে কেন্দ্র করে। মেবার পতন, এটা দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। শাহজাহান, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক, গিরিশচন্দ্র ঘোষের সিরাজদৌল্লা নাটক। তাহলে নব্য আধুনিক ঘটনার নাটক রচয়িতাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুলুকরাজ আনন্দ, উৎপল দত্ত, বলবন্ত গার্গী, নিময়চন্দ্র জৈন, শান্তা গোখলে। তাহলে আমরা এই পর্যন্ত আলোচনায় থাকলাম। তোমরা নৃত্য, নাটক আর সঙ্গীত আর পোশাক, এই চারটা বিষয় নিয়ে তোমরা টেক্সটটা ভালো করে পড়বে। টেক্সটে যে কালো অক্ষরে লিখিত মোটা হাতে লেখা আছে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো ভালো করে পড়বে, তাহলে বুঝতে পারবে খুব সুন্দর ইতিহাস। যে ইতিহাসগুলো আগে ছিল না, এটা 17 সাল থেকে এসছে। এই পাঠ্যটা, এই অধ্যায়টা জুড়ে দেওয়া হয়েছে। এগুলো অনার্স লেভেলের, গ্র্যাজুয়েশন লেভেলের ইতিহাস, তোমরা মাধ্যমিক লেভেলে পেয়ে গেছেন। ভালো। তাহলে মানুষের জীবনের, দৈনন্দিন জীবনে যেগুলোর প্রয়োজন, সেই সকল জিনিসের ইতিহাস চর্চা করা আমাদের উচিত। যার জন্য খাদ্য, নাটক, নভেল, ইতিহাস চর্চার বিষয় হয়ে উঠেছে। ভালো থেকো। আর এর ক্ষেত্রে যে 2 মার্কের কোয়েশ্চেনগুলো আছে, যেরকম ঢাকাই খাবার কি, তোমার খাদ্যাভ্যাস কিভাবে ইতিহাসের প্রভাব ফেলেছে, যাই হোক, এর এগেনস্টে 2 মার্কের যে কোয়েশ্চেনগুলো টেক্সটে আছে এবং সহায়িকা বইয়ে পাবে, তোমরা ভালোভাবে পড়বে। আমি এই যে কয়েকটা খেলা, বৈচিত্র্য, ইতিহাসের বই, সামাজিক ইতিহাসের বৈচিত্র্য, খাদ্য, নৃত্য, নাটক, তারপরে সঙ্গীত, এই নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী যে ক্লাসটা হবে, আমি কতগুলো শর্ট কোয়েশ্চেন তোমাদের দেবো। থ্যাংক ইউ, এ লট অফ থ্যাঙ্কস মাই ডিয়ার স্টুডেন্ট। ভালো করে পড়ো, সুস্থ থাকো এবং ভালো থেকো, ভালো করে পড়াশোনা চালাও। থ্যাংক ইউ, এ লট অফ থ্যাঙ্কস মাই ডিয়ার স্টুডেন্ট।